লেখিকা ঝুমা ভট্টাচার্যের ঝিনুকে বন্দি সুখ। গল্পটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ঝিনুকে বন্দি সুখ। চালের টিন নামিয়ে মাথায় হাত দিয়ে বসল বিশাখা। মেপে দেখল মাত্র 1.25 কৌটোর মতো চাল অবশিষ্ট আছে। কি হবে এতে? ছেলে মেয়ে দুটো স্কুল থেকে ফিরে খাবে। অরিন্দম ফিরে এলে তার সামনেও 2টি ভাত বেড়ে দিতে হবে। সেই কোন সকালে মুড়ি খেয়ে ইন্টারভিউ দিতে গেছে। আজ প্রায় 2 মাস হলো চাকরি নেই অরিন্দমের। ঘরে টাকা পয়সা সব নিঃশেষ। কি করে সংসার চালাচ্ছে তা বিশাখাই জানে। পাড়ার 2টো বাড়িতে টিউশনি ধরেছে, কিন্তু তাতে কি আর হয়? আজ মনে হয় অরিন্দম একটা ভালো খবর আনতে পারে, কিন্তু এখন বিশাখা কি করবে? বিশাখার বাপের বাড়ির অবস্থা তেমন ভালো নয়। এক দাদার আয়ে সংসার চলে। বৌদি বড়ই মুখোড়া। বিশাখা সেখান থেকে কোনো সাহায্যই পাবে না। গয়না বলতেও তেমন কিছু নেই, একটা আংটি ছাড়া। সব বিক্রি হয়ে গেছে। আংটিটা বিশাখা বাঁচিয়ে রেখেছে। বড় প্রিয় আংটি তার, লম্বা লাল পাথরের আংটি। বিয়ের পর অরিন্দম গড়িয়ে দিয়েছিল। হঠাৎ বিশাখার চোখ গেল ডালের কৌটোর দিকে। এখনো কিছুটা ডাল অবশিষ্ট আছে। মনটা খুশিতে ভরে গেল তার। সে কিছুটা চাল, ডাল আর ঝুড়িতে পড়ে থাকা 2টো আলু দিয়ে জল বেশি করে দিয়ে খিচুড়ি চাপিয়ে দিল। রান্নাঘরের পেছনে পড়ে থাকা অল্প জমিতে বাগান করেছে বিশাখা। কাঁচা লঙ্কা আনতে বাগানে গেল। টগর ফুলের গাছটা সাদা ফুলে ভরে গেছে। কুমড়ো গাছটা বেড়াবে লতিয়ে উঠে গেছে। কাঁচা লঙ্কা গাছে লাল সবুজ রঙের লঙ্কা হয়ে আছে। মোরগ ঝুটি গাছগুলোয় ফুল ধরেছে। বেগুন গাছে ছোট ছোট বেগুনগুলো সূর্যের আলোয় চকচক করছে। ভাগ্যিস শ্বশুর মশাইয়ের বানানো 2টি ঘরের ছোট্ট এই বাড়িটা ছিল। অন্য মনস্ক হয়ে পড়েছিল বিশাখা। খুট করে আওয়াজ হতে দেখে অরিন্দম বাগানের দরজা ঠেলে ঢুকছে পরাজিত সৈনিকের মতো। বিশাখা তাড়াতাড়ি অরিন্দমের হাত ধরে ভেতরে এনে তক্তপোষে বসিয়ে কলসি থেকে 1 গ্লাস জল গড়িয়ে হাতে দিল। অরিন্দম ঢক ঢক করে জলটা খেয়ে রুদ্ধস্বরে বলল, জানো বিশাখা, এতক্ষণ ধরে বসিয়ে রেখে বলল আজ আর ইন্টারভিউ হবে না, কাল আসুন। শুধু শুধু অপেক্ষা করালো আমাকে। অরিন্দমের চোখ দুটো জলে ভরে গেছিল। বিশাখার চোখও শুকনো ছিল না। সে একটু চুপ করে থেকে বলল, মন খারাপ করো না, কাল কিছু একটা হবেই। স্নান করে এসো, খিচুড়ি বানিয়েছি। অরিন্দম এক দৃষ্টে বিশাখার দিকে তাকিয়ে মাথা নিচু করল। তারপর কেমন কান্না ভেজা স্বরে বলল, কাল আর আমি ইন্টারভিউ দিতে যাব না বিশাখা। পকেটে একটা টাকাও নেই। যাওয়া আসার বাস ভাড়াও কম না। তুমি যে কত কষ্টে সংসারটা চালিয়ে যাচ্ছ তা আমিই জানি। ছেলে মেয়ে দুটোর মুখের দিকে আর তাকাতে পারি না। বিশাখার চোখ জলে ভরে গিয়েছিল। আঁচল দিয়ে চোখের জলটা মুছে ফেলে বিশাখা বলল, সে টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না। কাল তুমি ইন্টারভিউটা দিয়ে এসো প্লিজ। আমার মন বলছে কিছু একটা ব্যবস্থা হবেই। এখন তাড়াতাড়ি স্নান করে এসে খেয়ে নাও। এর মধ্যে বাচ্চারা স্কুল থেকে হই হই করে ফিরে এলো। খুব আনন্দ ওদের আজ।
মেয়ে দীপান্বিতা ক্লাস 8-এ পড়ে। লেখাপড়ায় খুব ভালো সে। স্কুলের আবৃত্তি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। হাতে সার্টিফিকেট আর ছোট একটা ট্রফি। বিশাখা আর অরিন্দম বাচ্চাদের আনন্দে জড়িয়ে ধরে জীবনের সব অপ্রাপ্তি ভুলে গেল। সবাই মিলে গল্প করে, হইচই করে, খিচুড়ি খেয়ে মনের আনন্দে তক্তাপোষে শুয়ে পড়ল। অরিন্দম আর বাচ্চারা শোবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বিশাখার চোখে ঘুম নেই। কি যেন ভাবছে সে, কি করে সংসার চালাবে, রাতেই বা কি রাঁধবে। এমন ফুলের মতো দুটি শিশু তাদের মুখে কি তুলে দেবে। কাল যে করেই হোক অরিন্দমকে ইন্টারভিউ দিতে পাঠাবে। ভেঙে পড়লে চলবে না। বিছানা ছেড়ে উঠে পড়ল বিশাখা। পাশের ঘরে গিয়ে পুরনো শাড়ি দিয়ে ঢাকা ট্রাঙ্কটা খুলে ফেলল সে। কেমন একটা ন্যাফথালিন মিশ্রিত পুরনো পুরনো গন্ধ ট্রাঙ্কে। বিশাখার ভারী ভালো লাগে এই গন্ধটা, কেমন যেন স্বপ্ন মাখা গন্ধ। খানিকক্ষণ চুপ করে বসে ট্রাঙ্কের ভেতরের জিনিসপত্রগুলো দেখতে লাগলো। কয়েকটা পুরনো শাড়ি, ব্লাউজ, একটা বাক্সে কয়েকটা ইমিটেশন চুড়ি, কানের দুল ইত্যাদি। তাছাড়া কিছু পুরনো চিঠিপত্রও আছে। বিয়ের পর অরিন্দম কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছিল, তখন লেখা। চিঠিগুলোর প্রতি ছত্রে ভালোবাসা মাখানো। একটা পার্স, সেটা খুলে দেখল তাতে একটা চাবি। কে জানে কিসের চাবি, মনে করতে পারল না বিশাখা। ঠাকুরের আশীর্বাদী শুকনো একটা গাঁদা ফুল, দুটো 1 টাকার কয়েন আর বিবর্ণ হয়ে যাওয়া অরিন্দমের একটা ফটো। পার্সটা রেখে শাড়িগুলোর নিচ থেকে একটা ছোট্ট বাক্স বের করে আনলো সে। বাক্সটা খুলে একদৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। জলজল করছে লম্বা লাল পাথরের আংটিটা। একটা দীর্ঘশ্বাস ফেলে আংটির বাক্সটা শাড়িগুলোর তলায় চালান করে। তারপর বের করে আনে তার সযত্নে রক্ষিত আরেকটি সম্পদ, একটি সাদা লাল সবুজ ডোরা কাটা লক্ষ্মীর ভাণ্ডার, যা সে এত টানাটানির মধ্যেও বাঁচিয়ে রেখেছিল। সমস্ত দ্বিধা দূর করে লক্ষ্মীর ভাণ্ডারটি মাটিতে আছড়ে ফেলল সে। শব্দ করে টাকা পয়সাগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। টাকা পয়সাগুলো মাটি থেকে তুলে গুনতে থাকে বিশাখা। 1 টাকা, 2 টাকার কয়েন আর 10 টাকা 20 টাকার নোট মিলিয়ে মোট 172 টাকা। নোট গুনে দরজার দিকে তাকিয়ে দেখে অরিন্দম ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে আছে। বিশাখা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে টাকাগুলো অরিন্দমের হাতে গুজে দিয়ে বলল, এগুলো নাও, তোমার গাড়ি ভাড়া রেখে বাকি টাকার বাজার করে নিয়ে এসো। চাল, ডাল, তেল, নুন, সবজি সবই বাড়ন্ত। আর হ্যাঁ, কটা ডিম নিয়ে এসো। মেয়েটা প্রাইজ নিয়ে এলো, একটু জমিয়ে ডিমের ডালনা রান্না করি। অরিন্দম কি যেন বলতে গিয়ে চুপ করে গেল। তারপর বাজারের থলেটা হাতে নিয়ে বেরিয়ে গেল। বিশাখা মেঝেতে পড়ে থাকা লক্ষ্মীর ভাণ্ডারের টুকরোগুলো পরিষ্কার করতে করতে ভাবতে লাগলো। তার সুখটা একটা ঝিনুকের মধ্যে বন্দি হয়ে আছে, ঠিক মুক্তোর মতো। ঝিনুকটা খুলতেই হবে যে করেই হোক। এখন কালকের প্রতীক্ষায় থাকা, দেখা যাক আগামীকাল কি বার্তা নিয়ে আসে। সেদিন সন্ধেবেলাটা বেশ নিজেদের মধ্যে গল্প, হাসি, গানে কেটে গেল। এক একটা এমন স্বপ্নের মতো দিন আসে যেন রঙিন একটা প্রজাপতি আবার কোথায় যেন চলে যায়। অরিন্দম ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করছিল। তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়েছে। ইন্টারভিউর ফলাফল আজই জানিয়ে দেওয়া হবে। আজ অরিন্দম একটু আশার আলো দেখতে পাচ্ছে। তার ইন্টারভিউ খুব ভালো হয়েছে আজ। সুখবরটা শুনেই বিশাখার মুখে কেমন একটা সুখের আলো জ্বলে উঠবে, সেটা ভেবেই অরিন্দমের খুব ভালো লাগছে। তারপরেই আরও একটি চশমা চোখে ছেলে ইন্টারভিউ দিতে ঢুকেছে। আরও 2 জন অপেক্ষা করছে। অরিন্দম অফিসের বাইরে এসে দাঁড়ালো। এই অফিসটা নতুন খুলেছে।
কাগজে বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিল সে। আকাশটা কেমন থমথম করছে, বৃষ্টি নামবে মনে হয়। অরিন্দম অফিসের ভেতরে ঢুকলো। তাকে দেখে একটি ছেলে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি কি অরিন্দম মৈত্র? স্যার আপনাকে চলে যেতে বলেছেন। বাংলায় MA পাস দিয়ে আমাদের কোনো কাজ চলবে না, ইংলিশে ফ্লুয়েন্সি থাকা দরকার। হঠাৎ দম বন্ধ করা একটা গুমোট। অরিন্দম দৌড়ে অফিস বাড়িটা থেকে বেরিয়ে গেল। বৃষ্টিটাও ঝেপে নামল। অরিন্দম একটা বাড়ির বারান্দার নিচে দাঁড়ালো। সার্টিফিকেটগুলো ভাগ্যিস প্লাস্টিকে মোড়া আছে। অনেক ভালো রেজাল্ট করেছিল সে MA-তে। সেসবের কোনো মূল্য নেই আজ। ভাবতে ভাবতে চোখে জল চলে আসছে। ভাগ্যিস বৃষ্টি হচ্ছে, তার চোখের জল কেউ দেখতে পাবে না আজ। হঠাৎ চোখে পড়ল এক বৃদ্ধ ভদ্রলোক ছাতা হাতে তার সামনে রাস্তাটায় পা স্লিপ করে পড়ে গেলেন। অরিন্দম কাছে গিয়ে দেখল ভদ্রলোকের চশমা খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। অরিন্দম ভদ্রলোককে তুলে দাঁড় করিয়ে চশমাটা চোখে পড়িয়ে তারপর হাত ধরে একটা বাড়ির রকে বসিয়ে দিল। ভদ্রলোক একটু সামলে নিয়েই উঠে দাঁড়ালেন। অরিন্দম বলল, আপনি একটু রেস্ট নিন এখানে বসে, তারপর যাবেন। অরিন্দমের দিকে তাকিয়েছিলেন ভদ্রলোক। এখন বললেন, না না, আমাকে যেতেই হবে। আমার স্ত্রী হঠাৎ সেন্সলেস হয়ে গেছেন। ডাক্তারকে কল করলাম, লাইন বিজি আসছে। আজ ড্রাইভারও আসেনি। স্ত্রীকে কাজের লোকের ভরসায় রেখে এসেছি। ডাক্তারের ডিসপেন্সারি কাছেই, আমি ঠিক চলে যাব। আপনি আমার খুব উপকার করলেন। এই তো আরও 2-3 জন ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি এসে আমাকে তুললেন। অরিন্দম দেখল ভদ্রলোকের হাত ছড়ে গিয়ে রক্ত ঝরছে। অরিন্দম বলল, চলুন, আমিও যাচ্ছি আপনার সাথে। বৃষ্টি ধরে এসেছিল। অরিন্দম ভদ্রলোকের হাত ধরে ডাক্তারখানায় যখন পৌঁছল, তখন ডাক্তার কলে বেরোচ্ছেন। তাদের আসতে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, কি হলো কাকু, আপনি এভাবে? বলে অরিন্দমের দিকেও একটা সপ্রশ্ন দৃষ্টি বুলিয়ে নিল। ভদ্রলোক বললেন, তাড়াতাড়ি চলো ডাক্তার, তোমার কাকিমা সেন্সলেস হয়ে গেছেন আবার। এদিকে তোমাকে ফোনে পাই না, শিবু বাজারে গেছে। তাড়াহুড়ো করে তোমার কাছে আসতে গিয়ে এই রাস্তায় ধরাস। ভাগ্যিস এই ভদ্রলোক ছিলেন। ডাক্তারবাবু বললেন, আপনার হাতও তো কেটেছে দেখছি। ভদ্রলোক বললেন, ও সব পরে হবে, এখন চলো তো। ডাক্তার বললেন, আমার গাড়িতে বসুন কাকু। অরিন্দম এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। এবার বলল, আমি তাহলে এবার আসি। ভদ্রলোক অরিন্দমের হাত ধরে বললেন, আরে চলুন চলুন, আপনার সঙ্গে তো পরিচয়ই হলো না। অরিন্দমেরও যেন ঠিক এই মুহূর্তে বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। কোন মুখে সে বিশাখার সামনে দাঁড়াবে? একটু অন্য কোথাও কিছুটা সময় কাটানোর কথা ভাবছিল। তাই সে রাজি হয়ে গেল। ভদ্রলোক যেতে যেতে বললেন, তোমাকে তুমি বললে রাগ করবে না তো? তোমার নামটাই তো জানা হলো না। অরিন্দম নামটা বলতে ভদ্রলোক বললেন, আমার নাম বীরেন্দ্রনাথ চ্যাটার্জি। তুমি যদি চাও তো আমাকে কাকু বলতে পারো। বলতে বলতে গাড়ি এসে বীরেন্দ্রবাবুর বাড়ির সামনে থামল। ওদিকে বিশাখা ভাত চাপিয়ে জানলার ধারে বসেছিল। বিশাখার কিছু একটা মনে পড়ে যেতে পাশের ঘরে গিয়ে ট্রাঙ্কটা আবার খুলল। অরিন্দম গাড়ি থেকে নেমে চুপ করে দাঁড়িয়েছিল। একটা বেশ বড় সাবেকি ধরনের বাড়ি, সামনে খানিকটা খোলা জায়গা। একজন কর্মচারী ধরনের লোক উদ্বিগ্ন মুখে বাইরে দাঁড়িয়ে। বীরেন্দ্রবাবু তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোর মায়ের জ্ঞান ফিরেছে রে শিবু? শিবু নামের ব্যক্তিটি ধরা গলায় বলে উঠল, না কর্তামশাই, কাতু দিদি আর চম্পা মায়ের কাছে বসে আছে। ডাক্তারবাবু গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেলেন। বীরেন্দ্রবাবু এবার তার দিকে ফিরে বললেন, এসো অরিন্দম। একটা হলঘর পেরিয়ে উপরে যাবার সিঁড়ি। বাড়িটা আশ্চর্য রকম নিস্তব্ধ। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় সামনের ঘরে একটি খাটে শায়িতা এক মহিলা।
চোখ দুটি বন্ধ, তার হাত দুটি ছড়ানো, ভারী সুন্দর মহিলা। অরিন্দমের কেন জানি মনে হলো মুখটা যেন বড় চেনা, খুব চেনা। কোথায় যেন এনাকে দেখেছে সে। ডাক্তারবাবু ততক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছেন। ঘরে আরও দুজন মহিলা রয়েছেন। একটি ইঞ্জেকশন দেওয়ার পর মহিলা যেন একটু নড়ে উঠলেন। ধীরে ধীরে চোখ মেললেন তিনি। ডাক্তারবাবু একটু ঝুঁকে পড়ে বললেন, চুপ করে শুয়ে থাকুন, যা চিন্তায় ফেলে দিয়েছিলেন সবাইকে। ঘরের সকলের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। ডাক্তারবাবু তার ব্যাগ গুছিয়ে নিয়ে বীরেন্দ্রবাবুকে বললেন, মিনিট 10 পরে কাকিমাকে এক গ্লাস গরম দুধ খাইয়ে দেবেন। খেয়াল রাখবেন উনি যেন এখন বিছানা ছেড়ে না ওঠেন। আমি এখন চলি, দরকার পড়লে আমাকে খবর দেবেন। ডাক্তারবাবু চলে যাওয়ার পর ঘরে খানিক নিস্তব্ধতা। অরিন্দম প্রায় ফিসফিস করে বীরেন্দ্রবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা উনি অজ্ঞান হয়ে গেলেন কেন? বীরেন্দ্রবাবু ইশারায় অরিন্দমকে ডেকে বারান্দায় এসে দাঁড়ালেন। এটা বাড়ির পেছনের দিকের বারান্দা। অনেকগুলো বাড়ি চোখে পড়ে এখান থেকে। বেশিরভাগ বাড়ি বেশ পুরনো ধাঁচের। অরিন্দমের বেশ লাগে এমন পুরনো ধরনের জায়গা। বাতাসে কেমন একটা মাছ ভাজার গন্ধ ভেসে এলো। বীরেন্দ্রবাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আজ থেকে প্রায় 36 বছর আগের কথা। আমরা আমাদের একমাত্র পুত্র সন্তানকে হারাই। তারপর থেকে আমার স্ত্রীর এই রোগটি ধরে। মাঝে মাঝে সেন্সলেস হয়ে যান। বীরেন্দ্রবাবুর চোখের কোণ চকচক করে উঠল। অরিন্দম প্রসঙ্গ ঘোরাবার জন্য বলে উঠল, কাকিমাকে দুধ খাওয়ানোর সময় হয়ে গেছে কিন্তু কাকু। বীরেন্দ্রবাবু শশব্যস্তে বললেন, হ্যাঁ হ্যাঁ চলো চলো। ভেতরে ঢুকে বললেন, চম্পা তোর মাকে এক গ্লাস দুধ খাইয়ে দে। কাতু দিদি আমাদের চা জল খাবার দাও। আমরা পাশের ঘরে বসছি, এসো অরিন্দম। বিশাখা ট্রাঙ্কের মধ্যে থেকে সেই পার্সটা বের করলো। পার্স থেকে বের করে আনলো চাবিটা। তার মনে পড়ে গেছে এটা কিসের চাবি। চাবিটা হাতে নিয়ে বিশাখা চুপ করে বসে রইল। এই চাবিটা শ্বশুরমশাই মারা যাবার আগের দিন তার হাতে তুলে দিয়ে বলেছিলেন, বৌমা আমার যাবার সময় হয়ে এলো, আমার সর্বস্ব তোমার হাতে দিয়ে গেলাম মা। তারপর আর কিছু বলতে পারেননি তিনি। শ্বশুরমশাইয়ের একটা বাক্স ছিল বড় কাঠের, এটা তারই চাবি। তার মৃত্যুর পর বিশাখা সেই বাক্স খুলছিল। তাতে বেশ কিছু টাকা পয়সা ছিল, সব মিলিয়ে 1010 মতো। কয়েকটা জামা কাপড়, একটা রুদ্রাক্ষের মালা, কয়েকটি ঠাকুর দেবতার বই, গোটা 4 খাতা। বিশাখার শ্বশুর বিলাস মৈত্রের নাটক করার খুব শখ ছিল। খাতাতে নাটকের সংলাপ লিখে রাখতেন তিনি। আর ছিল কয়েকটি নাটকের বই, কিছু ওষুধপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন। এটাই কি একটা মানুষের সর্বস্ব হতে পারে? যদিও 1010 টাকার মূল্য কম নয়, তবুও। অবশ্য একজন ধনী ব্যক্তির সর্বস্ব থেকে একজন মধ্যবিত্ত ব্যক্তির সর্বস্ব নামে বস্তুটির তফাৎ আছে বই কি। আজ বিশাখার কেন জানি মনে হচ্ছে আবার খুঁজে দেখা উচিত। ভাতটা নামিয়ে ডাল সেদ্ধ বসিয়ে বিশাখা ঘরে ফিরে এলো। আজ ডাল ভাত আর আলু ডিম সেদ্ধ মাখা বানাবে। ছেলেমেয়েরা এটা খেতে ভালোবাসে। কালকে রানা 2টো ডিম অবশিষ্ট আছে এখনো। বিশাখার কাজে মন বসছে না আজ। অরিন্দমের কি হলো কে জানে। আজ কিছু না হলে বেচারা একদম ভেঙে পড়বে। খুব নরম মনের মানুষ এই অরিন্দম। শাশুড়ি মা মারা যেতে খুব ভেঙে পড়েছিল। মাকে খুব ভালোবাসত অরিন্দম। বীরেন্দ্রবাবু অরিন্দমকে নিয়ে পাশের ঘরে এলেন। এ ঘরটা অপেক্ষাকৃত বড়। ঘরে কয়েকটি দেওয়াল, আলমারি, সোফা ইত্যাদি। অরিন্দমরা গিয়ে বসতেই কাতু দিদি নামের মহিলাটি লুচি, আলু চচ্চড়ি আর সন্দেশ নিয়ে এলেন। বীরেন্দ্রবাবু বললেন, নাও অরিন্দম, খেতে খেতে তোমার কথা বলো।
কি করো তুমি? অরিন্দমের খুব খিদেও পেয়েছিল। প্লেটটা টেনে নিয়ে খাওয়া শুরু করতেই তার মনে আরও 3টে মুখ ভিড় করে এলো। প্লেটটা নামিয়ে রাখলো সে। বীরেন্দ্রবাবু বললেন, কি হলো, খাও, খেতে খেতে তোমার কথা বলো। অরিন্দম এমনিতে খুব চাপার ধরনের, কিন্তু এই ভদ্রলোকের গলার স্বরে কি যেন একটা ছিল। অরিন্দম শুরু করলো তার কাহিনী। বিশাখা চাবিটা দিয়ে শ্বশুর মশাইয়ের বড় কাঠের বাক্সটা খুলে ফেলল। হাত ঢুকিয়ে বের করে আনলো শ্বশুর মশাইয়ের খাতার তাড়া। প্রথম খাতায় চন্দ্রগুপ্ত নাটকের সংলাপ লেখা, দ্বিতীয় খাতায় কোনো নাটকের সংলাপ খাপছাড়াভাবে লেখা, অসমাপ্ত। তৃতীয় খাতাটির এক জায়গায় চোখ আটকে গেল বিশাখার। বীরেন্দ্রবাবু অরিন্দমের সব কথা শুনে একটু চুপ করে রইলেন। তারপর বললেন, বুঝতে পারছি খুব অসুবিধার মধ্যে আছো তুমি। অরিন্দম মাথা নিচু করল। চায়ের কাপটা হাতে তুলে নিলেন বীরেন্দ্রবাবু। তারপর বললেন, অরিন্দম শোনো, একটা কাজ আছে আমার কাছে। যতদিন না তুমি ভালো কোনো চাকরি পাচ্ছ এটা করতে পারো। অরিন্দম ব্যগ্র হয়ে বলল, আমি সব কাজ করতে প্রস্তুত। বলুন, আমাকে কি করতে হবে? বীরেন্দ্রবাবু একটু হেসে বললেন, বসো একটু, আমি এসে বলছি। এই বলে উঠে ঘরের বাইরে গেলেন। বিশাখা দেখল পাতার মাঝ বরাবর লেখা আছে, আমি অনুতপ্ত। তারপর এক জায়গায় লেখা, ক্ষমা। পরের পাতায় চোখ বুলালো বিশাখা, আমাকে ক্ষমা করিস খোকা। স্বীকারোক্তি রেখে গেলাম। বিশাখার বুক দুরু দুরু করতে লাগলো। কি যেন একটা রহস্যের দোরগোড়ায় দাঁড়িয়ে সে। এই রহস্যের উদ্ঘাটন করতে গেলে তাকে স্বীকারোক্তি খুঁজে বের করতে হবে। বীরেন্দ্রবাবু ফিরে এসে চেয়ারে বসলেন। তারপর বললেন, তোমার কাকিমাকে দেখে এলাম, ঘুমোচ্ছেন। শোনো, আমার একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে এন্টালির কাছে। বড় দোকান, অনেক দিনের পুরনো। আমার প্রপিতামহ শ্রীযুক্ত শিবেন্দ্রনাথ চ্যাটার্জি এই দোকানের প্রতিষ্ঠাতা। 4 জন কর্মচারী আছে, তারাও বেশ বিশ্বস্ত। কিন্তু মুশকিল হচ্ছে, আমার পক্ষে রোজ গিয়ে দেখাশোনা করা সম্ভব হচ্ছে না। আমার হয়ে তুমি দেখাশোনা করো। কাল আমার সঙ্গে যাবে, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। এখন তোমাকে স্যালারি হিসেবে 1015 দেব। তুমি কাজ করো, কিছু অসুবিধা হলে আমাকে বলবে। এখনই 1005 টাকা রাখো অ্যাডভান্স হিসেবে। কি হলো, টাকাটা ধরো। অরিন্দমে 2 চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে এলো। বীরেন্দ্রবাবু জানলার দিকে তাকিয়ে রইলেন। অরিন্দম চোখ মুছে টাকাটা হাতে নিয়ে বীরেন্দ্রবাবুকে প্রণাম করল। তারপর রুদ্ধ স্বরে বলল, আপনি আমার যে কি উপকার করলেন কাকু। বীরেন্দ্রবাবু বললেন, কাল সকাল 10টার মধ্যে চলে এসো। অরিন্দম বলল, একবার কাকিমাকে দেখে যাই। কি এক রহস্যময় কারণে সে মহিলাটির প্রতি একটা টান অনুভব করছিল। বিশাখা তন্ন তন্ন করে বাক্সটা খুঁজে দেখল, কোথাও কোনো স্বীকারোক্তি খুঁজে পেল না। অথচ শ্বশুরমশাইয়ের কথা অনুযায়ী তেমন একটা স্বীকারোক্তি থাকার কথা বাক্সে। একটা দেওয়াল আলমারিতে সবাই কাপড় জামা রাখে, সেখানে শ্বশুরমশাইয়ের কিছু শার্ট প্যান্ট রাখা আছে। সেগুলোর মধ্যে খুঁজে দেখল বিশাখা, কোথায় কি। মৃত্যুর আগে শ্বশুর মশাইয়ের একটু মানসিক সমস্যা হয়েছিল। কি সব নিজের মনে বিড়বিড় করতেন, তেমন কিছু কি এই লেখাটা? মনে হয় না একদম স্পষ্ট করে লেখা। কাল আবার বাক্সটা খুঁজে দেখবে সে। অরিন্দমের আসার সময় হয়ে গেছে। অরিন্দম আজ নিশ্চয়ই কোনো ভালো খবর আনবে। তবে এই ব্যাপারটা এখন সে অরিন্দমকে কিছু জানাবে না। আগে নিজে জানতে চায় সে কি এমন অপরাধ করেছেন তার শ্বশুর মশাই বিলাস মৈত্র। অরিন্দম বীরেন্দ্রবাবুর সঙ্গে তার স্ত্রীর ঘরে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে মহিলা পাশ ফিরে শুলেন। গলার নিচের অনেকটা অংশ দেখা যাচ্ছিল।
সেখানে বুকের বাম দিকে গলা যেখানে শেষ হয়েছে সেখানে কিছু একটা লক্ষ্য করে অরিন্দম স্তম্ভিত হয়ে গেল। সেখানে জ্বলজ্বল করছে একটি লাল জরুল, যার আকৃতি ভারতবর্ষের ম্যাপের মতো। অরিন্দমের নিজের বুকে ঠিক এমনই একটা জরুল আছে। বিশাখা কত মজা করতো এই নিয়ে, বলতো, তোমার আর চিন্তা কি, ভারতবর্ষ তোমার বুকে। অরিন্দম নিজেকে সামলে বীরেন্দ্রবাবুকে বলল, কাকিমা ঘুমিয়ে আছেন, আমি কাল ঠিক 10টার মধ্যে চলে আসব, এখন আসি কাকু। ফেরার সময় অরিন্দম বাজারে ঢুকে একটা রুই মাছ, আলু, বেগুন, ফুলকপি ইত্যাদি কিনল। তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে বাড়ির পথ ধরল। আজ তার মনোরাজ্যে আলোড়ন উঠেছে। সকাল থেকে একটার পর একটা ঘটনা প্রবাহে সে বিচলিত। বিশাখা তার পথ চেয়ে আছে, তাড়াতাড়ি পা চালালো সে। বিশাখা একটা টিউশনি সেরে বাড়ি ঢোকার সময় দেখতে পেল অরিন্দম আসছে। হাতে জিনিসপত্র দেখে বুঝে গেল কোনো সুখবর তার জন্য অপেক্ষা করছে। অরিন্দম জরুলের কথাটা বাদ দিয়ে বাকি সব ঘটনা বিশাখাকে খুলে বলল। ছেলেমেয়েরাও স্কুল থেকে ফিরে এসেছে, সবাই হইচই করে মিষ্টি খেতে লাগলো। অরিন্দমের মনে হলো আজ সে এক মুঠো খুশি পেয়েছে। কিন্তু কিছু একটা চিন্তা তার মনে উথাল পাথাল করছে। চুপ করে উঠে সে আলমারির গায়ে লাগানো আয়নাটার সামনে দাঁড়ালো। তখনই চোখে পড়ল নিজের জোড়া ভ্রুর দিকে, যা কিনা বীরেন্দ্রবাবুর স্ত্রীর রয়েছে। আরও একটা জিনিস সে লক্ষ্য করেছে, মহিলাটির সাথে তার মুখের গঠনগত সাদৃশ্য রয়েছে, তাই তাকে চেনা বলে মনে হয়েছিল। রাত্রে বিশাখাকে ব্যাপারটা বলতেই হবে। রাত্রে বিশাখা অরিন্দমের থেকে সব শুনে চুপ করে রইল। সে বুঝতে পারছে কিছু একটা ঘটতে চলেছে, যার সঙ্গে তার শ্বশুর মশাইয়ের স্বীকারোক্তির নিগুড় সম্পর্ক আছে। রাতটা বিশাখার এপাশ ওপাশ করেই কেটে গেল। পরের দিন সকাল 9টা নাগাদ অরিন্দম বেরিয়ে যেতেই সে আবার কাঠের বাক্সের ডালা খুলে বসল। আবার সে খাতাগুলো তন্ন তন্ন করে দেখল, বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে দেখল। তারপর টেনে বের করলো ডাক্তারের প্রেসক্রিপশনগুলো। প্রথম খামে গোটা দুয়েক ডাক্তারের রিপোর্ট। পরেরটা টেনে নিতেই তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা কাগজ, আর তাতে গোটা গোটা অক্ষরে লেখা স্বীকারোক্তি। বিপাশা কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলে নিয়ে পড়তে লাগলো। বাবা অরিন্দম, আমি অল্প বয়সে একটি পাপ করেছি। তোমাকে জানিয়ে না গেলে মরেও শান্তি পাবো না। আজ থেকে 35 বছর আগের কথা। তখন আমি আসানসোলে থাকতাম। বছর 4 হলো বিয়ে করেছি, সন্তানাদি হয়নি। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন কি এক কারণে আমাদের সন্তান লাভের সম্ভাবনা কম। তোমার মা সন্তান লাভের জন্য ব্যাকুল হয়ে পড়লেন। এখানে এক জাগ্রত দেবীমার মন্দির আছে। একদিন ভোরবেলা তোমার মাকে নিয়ে পায়ে হেঁটে পুজো দিতে বেরোলাম। তখন ওই অল্প অল্প ঠান্ডা পড়েছে। আমরা জঙ্গলের ভেতরের রাস্তাটা ধরলাম। ওই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে যাওয়া যায়। তখনও বেশ কুয়াশা। তারই মধ্যে দেখলাম একটা সাদা রঙের গাড়ি কাত হয়ে রয়েছে, বোধহয় গাছে ধাক্কা খেয়েছে। গাড়ির মধ্যে একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা অচৈতন্য অবস্থায় রয়েছেন, কিন্তু একটি শিশু মহিলাটির কোলে চিৎকার করে কাঁদছে। তোমার মা তাড়াতাড়ি শিশুটিকে কোলে তুলে নিলেন। শিশুটি হেসে উঠল। সেই শিশুই তুমি। তোমার মা আর শিশুটিকে ছাড়তে চাইলেন না। আমরা জঙ্গল থেকে বেরিয়ে কিছু পথচারীকে জানিয়ে দিলাম অ্যাক্সিডেন্টের কথা। তারপর সেই দিনই আসানসোল ছাড়লাম তোমাকে নিয়ে। স্টেশনে খবর পেলাম জঙ্গলের মধ্যে বীরেন্দ্রনাথ চ্যাটার্জি বলে এক ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হয়।
তার শিশু পুত্রটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি বীরেন্দ্র বাবুর পুত্র। জানি আমার অপরাধের কোনো সীমা পরিসীমা নেই, তবুও পারলে এই হতভাগ্যকে মার্জনা করে দিও অরিন্দম। ইতি হতভাগ্য শ্রী বিলাস মৈত্র। বিশাখা স্তম্ভিত হয়ে বসে রইল। অরিন্দম যখন বীরেন্দ্রবাবুর বাড়িতে পৌঁছল তখন ঘড়িতে ঠিক 10:45। বৈঠকখানায় বসে বীরেন্দ্রবাবু চা পান করছিলেন। পাশে বসেছিলেন তার স্ত্রী। অরিন্দমকে দেখে বীরেন্দ্রবাবু বললেন, বসো অরিন্দম, চা খাও, আলাপ করিয়ে দিই। এই আমার স্ত্রী সুমিত্রা। সুমিত্রা, এই হলো সেই অরিন্দম যার কথা তোমাকে কাল বলেছি। সুমিত্রা অরিন্দমের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। অরিন্দম মাথা নিচু করল। তারপর তিনি বীরেন্দ্রবাবুর দিকে ফিরলেন। দুজনের চোখে চোখে কিছু কথা হলো যেন। ইতিমধ্যে কাতু দিদি এসে অরিন্দমকে চা, নিমকি আর সন্দেশ দিয়ে গেছে। বীরেন্দ্রবাবু বললেন, তুমি তাড়াতাড়ি চা খেয়ে নাও, আমরা বেরোবো। সুমিত্রা দেবী অরিন্দমের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এখন বললেন, কোথায় থাকো তুমি? বাড়িতে তোমার কে কে আছেন? অরিন্দম তাকে সব জানালো। বীরেন্দ্রবাবু বললেন, চলো অরিন্দম, ওঠা যাক। সুমিত্রা, তুমি বেশি হাঁটাহাঁটি করো না, ডাক্তার মানা করেছে। সুমিত্রা দেবী অস্ফুটে বললেন, আবার এসো। বীরেন্দ্রবাবুর দোকানটি বেশ ছিমছাম। 4 জন কর্মচারী, সকলেই বয়স্ক, ব্যবহারও খুব ভালো। অরিন্দমকে সবাই আপন করে নিলেন। অরিন্দম বীরেন্দ্রবাবুর সাথে গাড়িতে ফেরার সময় একটা প্রশ্ন করে ফেলল, কাকু, আপনার ছেলের কি হয়েছিল? বীরেন্দ্রবাবু গাড়ি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। চমকে অরিন্দমের দিকে ফিরে বললেন, আমি সপরিবারে আসানসোল গিয়েছিলাম বিশেষ কাজে। ফেরার সময় সুমিত্রা বলল ওখানকার জাগ্রত দেবীমার মন্দিরে পুজো দিতে যাবে। যাবার সময় একটা গাছে আমাদের গাড়িটা ধাক্কা খায়, আমরা জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমাদের ছেলেকে আর খুঁজে পাইনি। কিছু লোক আমাদের জানায় জঙ্গলের মধ্যে একটি স্ত্রীলোকের কোলে একটি বাচ্চা দেখেছে, সঙ্গে আরেকটি লোক ছিল। আমাদের ছেলেকে আর খুঁজে পাইনি, চিরতরে হারিয়ে গেল আমাদের কাছ থেকে। বীরেন্দ্রবাবু খানিকক্ষণ চুপ করে বসে রইলেন। অনেক খোঁজাখুঁজি করেছি, এখনো খুঁজে চলি যদি তার দেখা পাই। ছেলেকে হারিয়ে সুমিত্রার এই অসুখটা ধরল, যখন তখন সেন্সলেস হয়ে যায়। বীরেন্দ্রবাবু রুমাল দিয়ে চোখের জল মুছলেন। অরিন্দমের চোখটা কেমন জ্বালা জ্বালা করছিল। উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। নিজের মায়ের কথা বড় মনে পড়ছে। মা বলতেন, আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবি না তো খোকা? আজ অরিন্দম বাড়িতে ঢুকে দেখল বাড়ি বড়ই বেশি চুপচাপ। ছেলে মেয়ে স্কুল থেকে ফিরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। বিশাখা চুপটি করে বসে আছে। অরিন্দম বিশাখাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার এত চুপচাপ? বিশাখা ভাত বাড়তে বাড়তে বলল, বলছি, আগে খেয়ে নাও। কোনো রকমে নাকে মুখে গুজে অরিন্দম বিশাখাকে বলল, এবার বলো কি হয়েছে? বিশাখা কোনো কথা না বলে স্বীকারোক্তির চিঠিখানা বাড়িয়ে দিল অরিন্দমের দিকে। চিঠিটা পড়ে অরিন্দম মুহ্যমান হয়ে বসে রইল। তার মনটা বিকল হয়ে গেল এই মুহূর্তে। বিশাখা তার পিঠে হাত রেখে বলল, এখন আর মন খারাপ করার সময় নয়, যত তাড়াতাড়ি সম্ভব নিজের মা বাবার কাছে ফিরে যাও। অরিন্দম মুখ তুলে বিশাখার দিকে তাকিয়ে বলল, আমার কথা তারা বিশ্বাস করবেন কেন? এই ঘটনা আজই বীরেন্দ্রবাবু আমাকে বলেছেন। ভাববেন তার কথা শুনে প্ল্যান সাজিয়েছি। বিশাখা পূর্ণ দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে যাব। হয়তো ওনারা প্রথমে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি মনে করি সত্যের জয় হবেই। ছেলে আর মেয়েকে বাড়িতে রেখে অরিন্দম আর বিশাখা যখন বীরেন্দ্রবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন সন্ধ্যার অন্ধকারে বাড়িটা চুপ করে দাঁড়িয়ে আছে।
যেন কি এক অবিশ্বাস্য পরিণতি দেখার আশায় সময় গুলছে। অরিন্দম আর বিশাখা বাড়িতে ঢুকে শিবু নামের লোকটিকে দেখতে পেল। অরিন্দম তাকে বলল বীরেন্দ্রবাবু আর সুমিত্রা দেবীকে খবর দেওয়ার জন্য। শিবু তাদের বৈঠকখানায় বসতে বলে উপরে খবর দিতে গেল। খবর পেয়ে বীরেন্দ্রবাবু আর সুমিত্রা দেবী নিচে নেমে এলেন। অরিন্দম তাদের সঙ্গে বিশাখার পরিচয় করিয়ে দিল। বিশাখা দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করল। অরিন্দম এবার বীরেন্দ্রবাবুর চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, কাকু, আপনি হয়তো আমাকে অবিশ্বাস করতে পারেন, তবুও বলি, আজ বিশাখা একটা বাক্সের ভেতর থেকে এই চিঠিটা পায়। আপনি আর কাকিমা পড়ে দেখুন। দুজনে চিঠি পড়তে লাগলেন। সুমিত্রা দেবীর মুখে নানা রকম অভিব্যক্তি খেলা করতে লাগল। সুমিত্রা দেবী ব্যাকুল হয়ে বলে উঠলেন, আমার মন বলছিল এই সেই তোমাকে বলেছিলাম কিনা বলো। বীরেন্দ্রবাবু চুপচাপ মাথাটা নাড়লেন। চিঠিটা ভাঁজ করে টেবিলের উপর রেখে বললেন, এতে কিছুই প্রমাণ হয় না। আজ এই ঘটনাটি সকালবেলা তুমি আমার থেকে শুনেছ, সঙ্গে সঙ্গে তুমি প্ল্যান সাজিয়ে ফেললে। এই চিঠি যদি কাল দেখাতে কিছুটা হয়তো বিশ্বাস করতাম। যদিও আমার এই দুর্ভাগ্যের কথা অনেকেরই জানা, অনেক ঠকেছি আগে। আমার স্ত্রীর সঙ্গে যদিও তোমার কিছুটা সাদৃশ্য আছে, তবুও আমি বিশ্বাস করতে অক্ষম যে তুমি আমার সেই হারিয়ে যাওয়া ছেলে। তোমার থেকে এটা তো আশা করিনি আমি। আজই তোমাকে সব বললাম, আর আজই তোমার বউ চিঠি খুঁজে পেল। বড় আশ্চর্যজনক নয় কি ব্যাপারটা? বিশাখা এতক্ষণ চুপ করে বসেছিল। সে দেখল লজ্জায় তার স্বামীর মাথা হেঁট হয়ে গেছে। সে এবার উঠে দাঁড়িয়ে বীরেন্দ্রবাবুকে বলল, হ্যাঁ, খুবই আশ্চর্যজনক ব্যাপারই তো, অবশ্যই আশ্চর্যজনক। আপনি সকালে আমার স্বামীকে সব বলেছেন মানছি, কিন্তু এটা কি বলেছেন? এই বলে অরিন্দমের জামার দুটো বোতাম খুলে বুকের খানিকটা অনাবৃত করে দিল, যেখানে জলজল করছে ভারতবর্ষের মানচিত্রের মতো দেখতে লাল জরুলটা। বীরেন্দ্রবাবু স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন সেদিকে। সুমিত্রা দেবী আলুথালু হয়ে উঠে অরিন্দম আর বিশাখাকে জড়িয়ে ধরলেন। বীরেন্দ্রবাবু এবার হাত দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেললেন। অরিন্দম এখন সপরিবারে এই বাড়িতেই বসবাস করে। বীরেন্দ্রবাবুকে সে এখন আর কাকু বলে না, বাবা বলে। তার মা সুমিত্রা দেবী নাতি নাতনি, ছেলের বউ ছেলে নিয়ে সুখে ঘরকন্যা করেন। হোমিওপ্যাথি ওষুধের দোকানের 4 কর্মচারীর মাইনে অনেক বাড়িয়ে দিয়েছেন বীরেন্দ্রবাবু। ছেলে অরিন্দমকে নিয়ে রোজ তিনি দোকানে যান। আজ অরিন্দম পুরনো বাড়িতে গিয়েছিল নিজের কয়েকটা জিনিস আনতে। সে বাড়ি তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। বেরোবার সময় তার চোখ পড়ল বিলাস মৈত্রের ফটোটার দিকে। একটুক্ষণ তাকিয়ে থেকে অরিন্দম বিড়বিড় করে বলল, তোমাকে ক্ষমা করে দিলাম বাবা।